আজকে 27শে নভেম্বর। আবার মাঝরাত 2টোর সময় ঘুমটা ভেঙে গেল। রাস্তাঘাট শুনশান, পুরো নিঝুম কালো রাত। রাতে ঘুম আসছিল না বলে গনুকে আর গোপালকে সাথে নিয়ে শুয়েছিলাম। ওদেরকে আবার ওদের আসনে রেখে দিলাম, মুকুটগুলো পরিয়ে দিলাম। ওরা সাথে থাকলে মনে হয় আমার পাশে কেউ আছে। খুব ভরসা পাই। কিন্তু একটু ঠান্ডা ঠান্ডা লাগছে, শরীরটা ঠিক যাচ্ছে না। আউট অফ স্ট্রেস থেকেই হবে বোধহয়, কি জানি। ঘরদোরগুলো গুছিয়ে নিই, এলোমেলো থাকলে তো আরো বেশি খারাপ লাগে দেখতে। অপারেশনের দিনে মাকে একাই নার্সিংহোমে নিয়ে গিয়েছিলাম। সেদিন সত্যি কথা বলছি, একটুও চিন্তা হয়নি। মানে চিন্তা হয়েছে, দুশ্চিন্তা হয়নি যে কি হবে না হবে, কিন্তু এখন খুব চিন্তা হচ্ছে। শুধু মনে হচ্ছে মাটা আমার ভালো আছে তো, কষ্ট পাচ্ছে না তো, খাওয়া টাওয়া ঠিকঠাক হচ্ছে তো। যদিও নার্সিংহোমে আছে মানে ওনাদেরই দায়িত্ব সব, নিশ্চয়ই ভালোই থাকবে। যখন যা ওষুধ দরকার হবে তখন ওখানে সেটা পেয়ে যাবে, বাড়িতে আনলে তো সেটা সম্ভব না। তাও বড্ড তোমার কথা মনে পড়ছে গো মা। মায়ের আর আমার প্রচুর জামা কাপড় জমে গেছে, সেগুলো ভেজাবো বলে 2 বালতি জলে সাবান গুলে রাখলাম। একটু এবারে বসি। মাকে নার্সিংহোমে ভর্তি করার আগে 2টো রান্নার ভিডিও তুলে রেখেছিলাম। এডিট করে যে আমার রান্নার চ্যানেলে দেব, সেটা আর বসে এডিট করার সময়ই পাচ্ছি না। বাড়িঘরদোর পুরো এলোমেলো হয়ে রয়েছে। রাত্রি 3:15 বাজে। গতকালের আমার কাঁচা জামা কাপড়গুলো একটু গুছিয়ে রাখি। মেশিনটাতে বাবার জামা কাপড় কাচ্ছি বলে মায়ের আর আমার জামা কাপড়টা আমাকেই হাতে করে কাচতে হচ্ছে। আর সেই যে কোমরে লেগে গিয়েছিল, এখনো কিন্তু ব্যথাটা আছে। কি হবে জানি না। ঘুটঘুটে কালো অন্ধকার আকাশে রাস পূর্ণিমার চাঁদ। চাঁদটা কি জ্বলজ্বল করছে না? এবার বাবাকে পরিষ্কার করতে হবে। বাবাকে পরিষ্কার করানো, গা ধোয়ানো, সবকিছু করা, বাবার বিছানা করে দেওয়া। মোটামুটি 3 থেকে 4 ঘন্টা সময় লাগে। একজন ভালো আয়ামাসি পেয়েছিলাম, তার কাজটা খুব ভালো ছিল, কিন্তু ওনার ছেলের ডেঙ্গু হওয়াতে উনি হঠাৎই ছেড়ে দিয়ে চলে যান। তারপরে 2-1জনকে রেখেছিলাম, না বাবার পছন্দ হচ্ছিল না আমাদের পছন্দ হচ্ছিল তার কাজ। তাই বেশ কিছুদিন ধরে আমাকেই বাবার কাজগুলো সব করতে হচ্ছে। তার উপর আয়া সেন্টার থেকে আবার সময় মতো আয়াও পাওয়া যাচ্ছে না। মানে যখন আমার সময় হচ্ছে তখন তাদের হচ্ছে না, যখন তাদের সময় হচ্ছে তখন আমার হচ্ছে না। এখনো কালো রাতটা রয়েছে। গ্রীষ্মকাল হলে কিন্তু এই সময় থেকে আলো ফুটতে শুরু করে দেয়। 4:45 বাজতে যায়। বাবাকে পরিষ্কার করানো হয়ে গেছে। এবারে বাবার বিছানাটা করে বাবাকে শুইয়ে দিতে হবে। বাবা রোগা হয়ে গেলেও বাবার ওজন কিন্তু খুব বেশি। একদিন টেনে তুলতে গিয়ে না আমার কাঁধে খুব জোর লেগে গিয়েছিল। তারপর থেকে খুব ভয় করে আমার। বাঁ কাঁধে 4-5 দিন টানা ব্যথা ছিল। তারপর থেকে বাবাকে বলেছি তুমি নিজেই ওঠার চেষ্টা করো। ও ছোট বাথরুমের বাইরের ছিটকিনিটাও খারাপ হয়ে গেছে, একটা দড়ি দিয়ে বেঁধে ম্যানেজ করতে হচ্ছে। বাবাকে শোয়ানো হয়ে গেছে। এবারে বাবার গায়ে একে একে চাদর আর কম্বল দিয়ে দিচ্ছি যাতে বাবার ঠান্ডা না লাগে। বাবাকে বলেছি তুমি বালিশের ওয়ারটা নিজেই ভরাবে, বোতলগুলো নিজেই খুলবে, অন্তত হাত পাটা চালু রাখো শুয়ে থেকে হলেও, নইলে তো পুরোটা ছেড়ে দিলে অসুবিধা। আমার 2 বালতি কাপড় কাচা হয়ে গেল। আমি কিন্তু আর পারবো না কাপড় কাচতে। আমাকে কিন্তু এবারে একটা মেশিন কিনতেই হবে, কিন্তু মেশিন কিনে রাখবোই বা কোথায়? এদিকে মাসিও এখন এলো না। মাসি কিন্তু এই টাইমে চলে আসে। এই একজন মানুষই আমাকে সাহায্য করছে এসে, কিন্তু সেও যদি না আসে বড় বিপদে পড়ি কিন্তু আমি। মাসি এসে ঘরদোরটা ঝাঁট দিয়ে মুছে গেলেও না খুব ভালো লাগে মনটা। জামা কাপড়গুলো বারান্দায় রেখে আসি, পরে গিয়ে মেলবো আবার। 2-3 দিন ধরে ক্রিমই লাগানো হচ্ছে না। মুখটা কিরকম চচ্চর করছে। কোথায় যে রাখলাম, কোথায় কি রাখছি খেয়ালও থাকছে না। ড্রেসিং টেবিলের ভেতরে যে ক্রিমটা থাকে সেটা বাইরে একটা তাকে রেখে দিয়ে চলে এসেছি। তাহলে পাবো কি করে জায়গার জিনিস জায়গায় না রাখলে? আরে এটা তো মায়ের ডায়লগ। মাই তো আমাকে সবসময় বলে জায়গার জিনিস জায়গায় রাখলেই আর খুঁজতে হয় না। যাই হোক, হাতে আর মুখে ভালো করে ক্রিম ট্রিম লাগিয়ে নিলাম। একটু ঠাকুরের কাছে বসি এবার। ঠাকুর আর কীভাবে কষ্ট পাবো বলতে পারো? বাড়ির যন্ত্রপাতি সব বিকল। যারা হেল্পিং হ্যান্ড ছিলেন তারা ছেড়ে চলে গেছেন। মায়ের শরীরটা এতটা খারাপ, হসপিটালাইজড। বাবা 5 মাস হলো শয্যাশায়ী। আর ঠিক কী ধরনের কষ্ট দিলে তোমার মনটা ভরবে একটু জানাও, আমি তৈরি আছি। না, আমি তৈরি নেই ঠাকুর, সত্যি পারছি না। তুমি বুঝতে পারছো না, আমার হাত পাগুলো আর চলছে না। আমার সিরিয়াসলি চলছে না হাত পাগুলো। ঠাকুরের সাথে বেশ খানিকক্ষণ ঝগড়া করলাম। তারপরে ঠাকুর বলল সব ঠিক হয়ে যাবে। চুলটা শুকিয়ে নিলাম। ভিজে চুলে না খুব ঠান্ডা লাগে। এবার চুলটা আঁচড়ে নিচ্ছি। এখন একটু ফ্রেশ লাগছে, মনটাও একটু ভালো লাগছে। চিন্তা করে না মাথা দিয়ে এবার আমার শিং বেরোবে। এই দেখুন, শিং বেরিয়েও গেছে। কি অদ্ভুত ব্যাপার না? এত দুঃখেও হাসি পাচ্ছে। এবার জীবনে যত ব্যাড টাইমস এসেছে না, এই শিং দিয়ে গুটিয়ে সবাইকে আমি ভাগাবো। ডাইনিং স্পেস, ড্রয়িং রুম সব গুছিয়ে রাখলাম। 8:15 বাজতে যায়। বাবা নিশ্চিন্তে নাক ডেকে এখন ঘুমাচ্ছে।
আমি ভাতটা চাপিয়ে দিয়েছি। শিম, গাজর, বেগুন, টমেটো এগুলো তো শীতের সবজি, আর কিছু গ্রীষ্মের সবজি, ঝিঙে এইসব দিয়ে একটা সবজির ঝোল করব। একটু পেঁয়াজ রসুনও দিয়ে দিয়েছি। ভাতটা হয়ে গেছে, ভাত সেঁকে ফেললাম। যথারীতি হাতে কিন্তু পড়েছে গরম ফ্যান। ভাত ছাঁকতে গেলেই আমার হাতে ফ্যান পড়ে বলে মা আমাকে কখনো ভাত ছাঁকতে দেয়নি। আমাদের ফ্রিজটাও আবার কয়েকদিন হলো খারাপ। ওই যে বললাম সব কিছু একসাথে খারাপ, বরফও জমছে না। মা নার্সিংহোমে ভর্তি হওয়ার আগে কয়েকদিনের রান্না করে রেখেছিলাম, সেই রান্নাগুলোও সব খারাপ হয়ে গিয়েছিল। মা যাওয়ার আগে দই বসিয়ে গিয়েছিল, দইটায় কিরকম ফাঙ্গাস লেগে গেছে দেখুন। ফ্রিজের মধ্যে আমন্ড, কাজু টাজু, বিস্কিট টিস্কিট সব আছে, এগুলোর কি হবে জানি না। একটা বিচ্ছিরি গন্ধও বেরোচ্ছে, কিন্তু আমি আর পরিষ্কার করতে পারবো না। 5-6 রকম সবজি আদা পেঁয়াজ রসুন দিয়ে ভালো করে কষিয়ে ঢাকা রেখেছিলাম, এখন গরম জল দিয়ে দিলাম। এরপরে একে একে শুকনো লঙ্কা গুঁড়ো, নুন, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো দিয়ে ভালো করে নাড়িয়ে আবার একটু ঢাকা দিয়ে রাখবো। ঠিক যেন মনে হলো আমার রান্নার চ্যানেলে ভয়েস ওভার করছি। যাই হোক, বাবাকে আমি সবজিটা একটা আলাদা বাটিতে দিলাম, নুন দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম ন্যাপকিন, না বেশি ভেজা না কম ভেজা। সব কিছু বাবাকে দেওয়ার পরে আমিও খেয়ে নিলাম। এখনও অনেকটাই কাজ বাকি আছে। জামাকাপড় কাচার বালতিগুলো বারান্দায় রেখেছিলাম, সেগুলো থেকে বার করে জামাকাপড়গুলো মেলতে হবে। ঘরে পরা জামাকাপড়গুলো একদমই ফুরিয়ে এসেছে, সবই ওই কাছাকাছির জায়গায় জমানো, কিন্তু কাচতে আর বেশি পারছি না। না, জ্বরটাকে আর ঠেকিয়ে রাখা যাচ্ছে না। জ্বরটা বোধহয় এবার কাবুই করে ফেললো। সব চাপাচুপি দিয়ে আমি একটু রেস্ট নেব। আজকে আর পারলাম না মা তোমার সঙ্গে দেখা করতে যেতে।